আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করব, তোমরা স্লাইডে দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, জ্বালানির তাপন মূল্য, বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানির তাপন মূল্যের তালিকা, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের সুবিধা, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের অসুবিধা। এই ৫ টা পয়েন্ট আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। প্রথমে আসি, জীবাশ্ম জ্বালানি এই জিনিসটা কি? তো তোমরা দেখতেই পাচ্ছ জীবাশ্ম জ্বালানির একটা সংজ্ঞা বা কাকে বলে আমি একটা লেখার চেষ্টা করেছি। তো জীবাশ্ম জ্বালানি হলো এমন এক ধরনের জ্বালানি যা মৃত উদ্ভিদ ও প্রাণীদের দেহ বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে বায়ুর অনুপস্থিতিতে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়। কয়লা, পেট্রোল, তেল ও প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির উদাহরণ। তো আমি একটা ছবির মাধ্যমে এই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে এই যে গাছপালা বা পশু-পাখি এরা আস্তে, আস্তে যে কারণেই হোক, ভূমিকম্প হোক বা প্রাকৃতিক কোনো বিপর্যয় হোক বা এই যেকোনো কারণেই হোক আস্তে, আস্তে মাটির তলায় চলে যায়। তারপরে এরা বিভিন্ন জ্বালানিতে রূপান্তরিত হয়েছে আজকে। তো এর জন্যে যেমন ভূমির চাপ, তাপ এগুলো দায়ী। সেই তার সাথে, সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন অণুজীবও কিন্তু এই জীবাশ্ম জ্বালানি তৈরি করতে কিন্তু সাহায্য করে। তো এই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এখানে জীবাশ্ম জ্বালানি কাকে বলে এবং জীবাশ্ম জ্বালানির উদাহরণ তোমরা একটুখানি ভালো করে একটু বুঝে নাও। ঠিক আছে? তো জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে আমরা যেগুলো নরমাল যে জ্বালানি আমরা প্রচলিত যে জ্বালানিগুলো আমরা ইউজ করি যেমন কয়লা, পেট্রোল, ডিজেল বা পেট্রোলিয়াম প্রোডাক্ট এগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এবং বর্তমানে বহুল প্রচলিত জ্বালানি এগুলো। এগুলোই আমরা মেইনলি এখন ইউজ করে থাকি। ঠিক আছে? এবার আসছি জ্বালানির তাপন মূল্য সম্বন্ধে। তাপন মূল্য হচ্ছে বলতে বোঝায় কোনো একক ভরের সাধারণত ১ কেজি বা ১ গ্রাম জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি অ্যা উৎপন্ন হয়। তাপন মূল্যের একক হলো জুল পার কেজি বা ক্যালোরি পার গ্রাম। তো তাপন মূল্য বলতে যেটা বোঝাচ্ছে অর্থাৎ ১ কেজি যদি আমি এসআই পদ্ধতি নিই তাহলে ১ কেজি পরিমাণ জ্বালানি ধরো কয়লা নিলাম তাহলে ১ কেজি সেই কয়লাটা জ্বালিয়ে আমি যে পরিমাণ তাপ পাবো, যত জুল তাপ পাবো বা তাপ শক্তি পাবো সেটাই হচ্ছে জ্বালানির তাপন মূল্য। তো এখানে আমি লিখেছি বটে জুল পার কেজি বা জুল পার আ সরি ক্যালোরি পার গ্রাম। তো মেইনলি আমরা এটা ইউজ করি সাধারণত এইভাবে। অ্যা সেটা মেইনলি আমরা যে ইউনিটটা এখন ইউজ করে থাকি সেটা হচ্ছে ধরো সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে আমরা ইউজ করে থাকি কিলো জুল, কিলো জুল পার কেজি। ঠিক আছে? বা বাংলায় লিখলে আসে কিলো জুল পার কেজি। আর সিজিএস এ কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি পার গ্রাম। তো এগুলি সাধারণত আমরা ইউজ করে থাকি। তো আমরা বহুল প্রচলিত এসআই পদ্ধতি ইউজ করে থাকি। ঠিক আছে? অর্থাৎ ১ কেজি জ্বালানি দহন করলে আমি কত কিলো জুল তাপ পাই, তো তার উপরে জ্বালানির তাপন মূল্য মানে নির্ভর করে। তো নেক্সট আমি বিভিন্ন প্রকার আ জ্বালানির যে একটা লিস্ট আমি এখানে দিয়েছি, এটাও খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো যেমন দেখা যাচ্ছে দেখো, কয়লা যদি ১ কেজি জ্বালানো হয়, তো ২৫,০০০ থেকে ৩৩,০০০ কিলো জুল আমরা তাপ পাই। ঠিক আছে? আচ্ছা, এই যে ইউনিটটা আমরা ইউজ করছি নিচে লিখে দিয়েছি। তালিকার মানগুলো কেজি প্রতি কিলো জুল এককে দেওয়া হয়েছে এবং এগুলো প্রায় গড় বা পরিসীমা মান। ঠিক আছে? যে ১ কিলো কয়লা আনলে যে এইটাই পাবে এরম নয়। তো আমরা একটা গড় মান এটা। ঠিক আছে? যেমন পেট্রোল ১ কেজি পেট্রোল জ্বালালে আমরা ৪৫,০০০ কিলো জুল পাই। ডিজেল জ্বালালে ৪৫,০০০ কিলো জুল পাওয়া যায়। ঠিক আছে? কেরোসিন জ্বালালেও ৪৫,০০০ কিলো জুল পাওয়া যায়। এগুলো গড় মান। ঠিক আছে? একটু হেরফের হতে পারে। তো মোটামুটি এরকমই পাওয়া যায়।
প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিনের থেকে একটু বেশি। এটা ৫০,০০০ থেকে ৫২,০০০ ৩০০ কিলো জুলের কাছাকাছি। আচ্ছা, এলপিজি, এলপিজি যেমন ৫৫,০০০ কিলো জুল পার কেজি। বায়োগ্যাস হচ্ছে ৩৫,০০০ থেকে ৪০,০০০ কিলো জুল। ঠিক আছে? তো এখানে যে আমরা এই যে লিস্টটা ইউজ করেছি সেখানে দেখো সবথেকে বেশি আমরা পাচ্ছি হচ্ছে এলপিজির। সুতরাং এটা একটু মনে রাখার চেষ্টা করো। এলপিজির এই যে চার্টটা দিয়েছি, সেই চার্টের মধ্যে সবথেকে বেশি স্থাপন মূল্য হচ্ছে ৫৫,০০০ এলপিজির। এটার সবথেকে বেশি এদের মধ্যে। ঠিক আছে? আরেকটা এখানে আমি দিচ্ছি সেটা হচ্ছে দেখো হাইড্রোজেনের তাপন মূল্য কিন্তু বেশি। হাইড্রোজেনকে যদি আমরা কোনোদিন জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, যদিও এটা পরীক্ষার পর্যায়ে চলছে বা শুনছি কেন নাকি হাইড্রোজেন ট্রেনও বেরিয়েছে। তো যদি কোনোদিন ভবিষ্যতে আমরা এটাকে একদম আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি অ্যা এর এর পাবো। তাপন মূল্যের অনেক বেশি। ১ কেজি হাইড্রোজেন জ্বালে প্রায় ১,৫০,০০০ কিলো জুল পার কেজি। ঠিক আছে? তো এটা জীবাশ্ম জ্বালানিও নয়। তো এই হাইড্রোজেন জ্বালালে কিন্তু প্রকৃতি বা পরিবেশ দূষণ কিন্তু খুব কম হয় বা হয় না বললেই চলে। ঠিক আছে? তো তো আমি এখানে যেগুলো আলোচনা করলাম তার সবথেকে বেশি তাপন মূল্য তাহলে কার বেশি? হাইড্রোজেনের। যদিও কিন্তু এটা এখনই ব্যাপকভাবে ইউজ করা হয় না। আর বর্তমানে যেগুলো ইউজ করা হয় তার সবথেকে তাপন মূল্য বেশি হচ্ছে এলপিজির। ঠিক আছে? তো এইবার আমি যেহেতু কয়লাকে আমরা আ প্রচুর পরিমাণে ব্যবহার করি, ঠিক আছে? আমাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্র বলো বা বিভিন্ন জায়গায় আমরা কয়লা বেশিরভাগ ইউজ করি। তো এইজন্য কয়লার জন্য আমি আলাদা একটা চার্ট আমি এখানে তোমাদের দেখাচ্ছি। তো কয়লার বিভিন্ন ভাগ হয়। তার মধ্যে ৪ টে ভাগ আমি এখানে দেখিয়েছি। একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। ঠিক আছে? তো মনে রাখবে কয়লাতে কার্বনের পরিমাণ যদি বেশি হয়, তার তাপন মূল্যও কিন্তু বেশি হয়। সবথেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট। ঠিক আছে? অ্যানথ্রাসাইট এর তাপন মূল্য সবথেকে বেশি। এর মধ্যে কার্বন থাকে ৯০ থেকে 98%। এর তাপন মূল্য হচ্ছে ৩২,৫০০ থেকে ৩৪,০০০। ঠিক আছে? তারপরে আসছে বিটুমিনাস। এতে কার্বনের পরিমাণ 83 থেকে 93%। এর তাপন মূল্য ১৭,০০০ থেকে ২৩,২৫০। লিগনাইট এতে কার্বনের পরিমাণ হচ্ছে ৭৭ থেকে ৭৩%। এর তাপন মূল্য হচ্ছে ১৫,০০০ কিলোজুল পার কেজি। পিট এটা খুব একটা উন্নত মানের কয়লা নয়। এতে কার্বনের পরিমাণ একটু কম থাকে। তো পিটে থাকে হচ্ছে ৭,০০০ ৫৫ থেকে ৬০% কয়লা এবং এর তাপন মূল্য হচ্ছে ৭,০০০ কিলোজুল পার কেজি। তো এটা আমি কিন্তু আলাদা করে তোমাদের দেখালাম। তো তোমরা কিন্তু এই চার্টটা একটু মনে রেখো। তো সবথেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট। ঠিক আছে? তো এখান থেকেই কিন্তু আমরা সবথেকে বেশি তাপন মূল্য পেয়ে থাকি এই কয়লা থেকে। ঠিক আছে? এবার আমরা আসছি জ্বালানি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের সুবিধা। এগুলোর বা ভালো দিকগুলো একটু দেখো। ১ম কথা হচ্ছে এগুলো সহজলভ্য। ঠিক আছে? প্রচুর পরিমাণে পাওয়াও যায় যা বিশ্বজুড়ে শক্তির প্রধান উৎস হিসাবে ব্যবহৃত হয়। তো এখনো পর্যন্ত বিকল্প জ্বালানি আমরা খোঁজ চালাচ্ছি। উন্নত মানের বিকল্প জ্বালানি বা খোঁজ পাওয়া গেছে সৌরশক্তি বলো যাই বলো। তো সেগুলো কিন্তু অনেক কস্টলি। ঠিক আছে? প্রচুর তা খরচ সাপেক্ষ। কিন্তু জীবাশ্ম জ্বালানি কিন্তু আমরা সহজেই পেয়ে থাকি। তো এবং এখনো পর্যন্ত আমাদের প্রধান যে জ্বালানি সেটা কিন্তু পুরো জীবাশ্ম জ্বালানির উপরে আমরা নির্ভর করে আছি। ঠিক আছে? ২ নম্বর হচ্ছে বিপুল শক্তি উৎপাদনের সক্ষমতা রয়েছে যা শিল্প, গাড়ি চালানো, বিদ্যুৎ উৎপাদনে বিশেষভাবে প্রয়োজন। আচ্ছা অবকাঠামো ও প্রযুক্তিগত সমর্থন ইতিমধ্যে অনেক বেশি উন্নত হয়, ব্যবহারের সহজতা থাকে। চার্জ করার প্রয়োজন নেই, সরাসরি জ্বালিয়ে শক্তি উৎপাদন করা হয়। এই পয়েন্টগুলো আমি পরপর তোমাদের লিখে দিলাম। তো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন ধরো আ বড় ফ্যাক্টরি চলতে কিন্তু আমাদের ব্যাটারি বা সৌরশক্তি এখনো পর্যন্ত আমরা সেইভাবে উন্নত করতে পারিনি। এখনো পর্যন্ত আমাদের কিন্তু জীবাশ্ম জ্বালানির উপরেই নির্ভর করতে হয়। তো এইগুলো হচ্ছে আমার জীবাশ্ম জ্বালানির ব্যবহারের সুবিধা। এবার জীবাশ্ম জ্বালানির ব্যবহারের মেইন অসুবিধাগুলো আমরা একটু আলোচনা করি। তো এখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের মেইন অসুবিধা হচ্ছে পরিবেশ দূষণ করে। আচ্ছা, দহনের ফলে সরি এখানে বানানটা একটু ভুল হয়েছে। এটা হবে দহন। দহনের কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি গ্যাস নির্গত হয়, যা গ্রিন হাউস ইফেক্ট ও জলবায়ু পরিবর্তনের কারণ। তো গ্রিন হাউস গ্যাস তো বুঝতেই পারছো বা গ্রিন হাউস ইফেক্ট এটা নিয়ে আমি একটা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য দায়ী যে গ্যাসগুলো সেগুলো কিন্তু মেইনলি জীবাশ্ম জ্বালানি থেকেই বেরিয়ে আসে।
তো তার একটা বিশাল প্রভাব বা বিরাট প্রভাব বা কুপ্রভাবও বলতে পারো, সেটা কিন্তু পৃথিবীতে অলরেডি পড়তে শুরু করেছে। ঠিক আছে? আচ্ছা, ভূমি ও জলদূষণ সৃষ্টি করতে পারে কয়লা ও তেল উত্তোলনের সময়। তো এই কয়লা বা তেল উত্তোলনের সময় কিন্তু জল দূষণ হয়। ঠিক আছে? এবং ধসও নামবে অনেক সময়। কয়লা উত্তোলনকারীর আশেপাশে বা তেল উত্তোলনকারীর পাশে ভূমিধসও কিন্তু শিকার হয় জায়গাগুলো। আচ্ছা, অসীম সম্পদ নয়, ধীরে, ধীরে শেষ হয়ে যাবে, অর্থাৎ নবায়নযোগ্য নয়। অর্থাৎ নবায়ন নয়, নবীকরণযোগ্য। এইটাও একটুখানি ভুল হয়েছে। এটা নবীকরণ হবে। নবীকরণযোগ্য, যোগ্য নয়। ঠিক আছে? তো এগুলোকে, এর একটা ভান্ডার কিন্তু সীমিত। ঠিক আছে? এর ভান্ডার সীমিত। যত ব্যবহার করব এটা আস্তে, আস্তে শেষ হয়ে যাবে। এক সময় আসবে এগুলো আর পাওয়া যাবে না। তখন আমাদের বিকল্প জ্বালানির দিকে যেতে হবে। তো এটাও একটা কিন্তু এর মেইন অসুবিধা। আর মানুষের স্বাস্থ্য প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। এই যে আগেই বললাম, তার জন্য দায়ী হচ্ছে ১ নম্বর পয়েন্টটা। তো এখান থেকে বিভিন্ন ধরনের গ্যাসগুলো বেরোয়, বিষাক্ত গ্যাস বেরোয়। সেগুলো বিশ্ব উষ্ণায়ন ঘটায় এবং অন্যান্য রোগ সৃষ্টি করে। ঠিক আছে? তো সেগুলো কিন্তু মানুষের স্বাস্থ্য যেমন ক্ষতি করে, তেমনি কিন্তু অনেক জীববৈচিত্র্য কিন্তু আজ বিলুপ্ত হয়ে গেছে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। তার জন্য কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ যাই বলো, এটা কিন্তু জীবাশ্ম জ্বালানিই দায়ী। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমরা এখানে ক্লাসে কি জানলাম? এই ক্লাসে আমরা জানলাম জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে? জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয়? জীবাশ্ম জ্বালানির আমরা যে ব্যবহার করি, ঠিক আছে? তার তাপন মূল্য সংক্রান্ত কোয়েশ্চেন আমরা জানলাম। জীবাশ্ম জ্বালানির ভালো দিক পড়লাম, জীবাশ্ম জ্বালানির অসুবিধাগুলোও আমরা পড়লাম। তো এবার আমি একটা কোয়েশ্চেন করেছি। তোমরা ১ম এ সেই কোয়েশ্চেনটা একটা স্ক্রিনশট নিয়ে নিজেরা চেষ্টা করো বা একটুখানি দাঁড়িয়ে বা পজ করে ভিডিওটা একটু চেষ্টা করো। তারপরে উত্তরগুলো আমি যেগুলো দিচ্ছি তার সাথে একটু মিলিয়ে নাও। তাহলে তোমাদের এই যে চ্যাপ্টারটা বা যে অধ্যায়টা আমি পড়ালাম, এটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তো দেখো, এমসিকিউ আ একটু ১ম এ তোমরা একটু ভিডিওটা পজ করে নাও, করে নিজেরা চেষ্টা করো। তারপরে আমি আমার যে ব্যাখ্যা সহ উত্তর সেটা তোমরা দেখো। ১ম এ আসছি ১.1, জ্বালানি তাপন মূল্যের ব্যবহারিক একক। ঠিক আছে? জ্বালানির তাপন মূল্যের ব্যবহারিক একক হচ্ছে, সরি, আ কিলোজুল পার কেজি। আচ্ছা, তারপরে 1.2 এরটা আসি। ১০ কেজি বিটুমিনাস কয়লা থেকে আমরা কত তাপশক্তি পাবো? আচ্ছা, বিটুমিনাস কয়লার তাপন মূল্য দেখো। এবার আসছি 1.2 এরটা। বিটুমিনাস কয়লার তাপন মূল্য হচ্ছে ১৭,০০০ কেজি পার, সরি, কিলোজুল পার কেজি। ঠিক আছে? তাহলে ১০ কেজি থেকে পাবো ১৭,০০০ গুণ ১০ = 17,000 এত জুল, এত কিলোজুল। সঠিক অ্যান্সার হবে বি এরটা। ঠিক আছে? ১, ২, হ্যাঁ, এইটা হবে। বি এরটা অ্যান্সার হবে সঠিক। আচ্ছা, সবথেকে তাপন মূল্য বেশি, সবথেকে তাপন মূল্য বেশি এর মধ্যে সবথেকে তাপন মূল্য বেশি হচ্ছে আমাদের এলপিজির। আমরা যেটা আগে আলোচনা করেছি। বি এরটা 1.3 এর অ্যান্সার হবে বি। আচ্ছা, ভবিষ্যৎ এর একটি ভালো বিকল্প জ্বালানি হলো হাইড্রোজেন। অ্যান্সার হবে ডি এরটা। জীবাশ্ম জ্বালানির ব্যবহারে উৎপন্ন হয় অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, গ্রিনহাউস গ্যাস। এর অ্যান্সার হবে ডি এরটা, গ্রিনহাউস গ্যাস। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ দরকার, কারণ জীবাশ্ম জ্বালানি মজুদ, সীমিত ও নবীকরণযোগ্য নয়। অধিক ব্যবহারে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পায়। ভবিষ্যৎ প্রজন্ম যেন পুনর্নবীকরণ শক্তির নতুন উৎসের সন্ধানের সময় পায়। আর ডি এরটা হচ্ছে এ এবং সি উভয়ই সঠিক। তাই এর অ্যান্সার হবে ডি এরটা। অর্থাৎ কিনা, এর যেহেতু এটা নবীকরণযোগ্য নয়, এর মজুতও সীমিত, তাহলে এটাকে আমাকে সংরক্ষণ করতে হবে। আর ২ নম্বর, যতদিন না পর্যন্ত আমরা নতুন কিছু উৎসর সন্ধান খুঁজে পাচ্ছি আমার শক্তির চাহিদা মেটানোর জন্য, ততদিন কিন্তু আমাকে এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হবে। ঠিক আছে? যাতে আমাদের একটা সময় পাই আমরা এটাকে গবেষণা করার বলো বা উৎস খোঁজার জন্য বলো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো।